রাজাউল করিম রনি, আপনি নিশ্চয়ই সেই বক্তব্যটা শুনেছেন ডক্টর ইউনূসের, যে বক্তব্যটি তিনি দিয়েছিলেন রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে। উনি একটা জিনিস স্পষ্ট করেছেন যে উনি এই সভাটি কেন ডেকেছেন। উনি বলেছেন যে আমরা দুনিয়ার সামনে তুলে ধরতে চাই যে আমাদের ঐক্য যে রয়েছে, ঐক্যের বিষয়টি, আর আমরা সজাগ আছি এবং ঐক্য মজবুত রয়েছে। উনি ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন। উনি বলেছেন যে কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি। ঠান্ডা আমরা হইনি, আমরা আগের পথেই আছি। যে মজবুত ঐক্যের মাধ্যমে জাতিকে স্বৈরাচার মুক্ত করেছি, সেই ঐক্য এখনও আমাদের মধ্যে রয়েছে। উনি আরেকটি কথা বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আপনি কি বলবেন? এইটা বাংলাদেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা। আমরা এই জন্য ভারতকে ধন্যবাদ দিতে পারি যে এই উপলক্ষে আমাদের জাতিগত ঐক্যের ব্যাপারে যে ধরনের কনফিউশন ছিল, সন্দেহ ছিল, এটা এমনভাবে দূর হয়েছে যে আমাদের ভারত প্রশ্নে, আমরা অনেকদিন যাবৎ বলে আসছিলাম যে ভারত প্রশ্নে আমাদের একটা জাতিগত ঐক্য দরকার। এখন এই ঐক্যটা আমরা দেখলাম একটা লেভেলে, যে আসাদ ভাই বললেন যে একটি দল ছাড়া, শুধুমাত্র পতিত স্বৈরাচারী দলটি ছাড়া বাংলাদেশের সমস্ত দল, হ্যাঁ, ডান বাম লিবারেল, হ্যাঁ, নানা ধর্মীয়, হ্যাঁ, এবং আপনার অন্যান্য চিন্তা মতাদর্শের যেই চিন্তা মতাদর্শগুলো একজন আরেকজনের প্রতি ধরেন, হ্যাঁ, পুরাপুরি সাংঘর্ষিক মতাদর্শ পোষণ করে, কিন্তু ভারত প্রশ্নে একই কাতারে আমরা দাঁড়াতে দেখলাম। এইটার যে বিউটি, এটার যে স্পিরিট, এইটাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে লিঙ্কড। এটাই আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ইঙ্গিত করেছেন। আমাদের এই যে ঐক্যটা, এই ঐক্যটার ক্ষেত্রে শুধু আমার এখানে যোগ করবার ব্যাপার হলো এটা, যে এই ঐক্যটা শুধু একটা ইভেন্ট ভিত্তিক না। শফিক ভাইকে ধন্যবাদ দিতে হবে যে উনি প্যাশনেটলি যেভাবে ভারতের প্রোপাগান্ডার জবাব দিয়ে যাচ্ছেন। প্রেস সেক্রেটারি, হ্যাঁ, জনাব শফিকুল আলম সাহেবের কথা বলছি। তো শফিক ভাইয়ের এই উদ্যমকে আমি স্বাগত জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা। উনি প্রচণ্ড রকম চেষ্টা করে যাচ্ছেন সত্যটা তুলে ধরার জন্য, কিন্তু এই সত্য তুলে ধরাও খুব ডিফিকাল্ট। ইন্ডিয়ান মিডিয়া যা করতেছে এটাকে আমরা অনেক সময় বুঝতে পারি যে আমরা বলতেছি যে সে গুজব ছড়াচ্ছে বা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের কথা বলতেছি না। ইন্ডিয়া যেটা করতেছে সেটা হলো সে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ডিসইনফরমেশন ছড়াচ্ছে, এটা বলতেছে, শফিক ভাই বলছে, কিন্তু এটা করতেছে না। সে যেটা করতেছে, তার একটা ন্যারেশন বা বয়ান ঠিক করা আছে, সেই বয়ানটাকে ইস্টাবলিশ করার জন্য নগ্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। এবং সেই প্রোপাগান্ডার লেভেল যদি আপনি দেখেন, সেটা হলো যে মাইক্রোসফটের একটা জরিপ এই গতকালই দেখলাম যে আপনার প্রোপাগান্ডা, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর ক্ষেত্রে পৃথিবীতে 1 নাম্বার হইল ভারত। এটা ভারত হলো ল্যাবরেটরি লেভেল নিয়ে গেছে। এটা বিশাল ইন্ডাস্ট্রি সে গড়ে তুলছে মিস ইনফরমেশনের। তো সেই মিস ইনফরমেশন নিয়ে আসলে কথা বলা খুব জরুরি আমাদের এখানে। কিন্তু ভারত যেটা করতে সেটা মিস ইনফরমেশন না, সেটা হলো সে সিম্পলি নগ্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। সেটা হলো কি, তার যে বিদেশ নীতি, বাংলাদেশ নীতি বেসিক্যালি, সেই বাংলাদেশ নীতির ক্ষেত্রে তার সমস্ত আপনার আপেল এক বাস্কেটে রাখা ছিল, সেটা হলো আওয়ামী বাস্কেট। আওয়ামী লীগের বিকল্প সে কোনো কিছু চিন্তা করে না, এখনও করে না। ফলে এই যে অবিকল্প আওয়ামী লীগ, সেটাকে সে মনে করে তার মিত্র। বাংলাদেশকে তার মিত্র মনে করে না, বাংলাদেশের জনগণকে সে মিত্র মনে করে না, মিত্র মনে করে আওয়ামী লীগকে। তো যেহেতু আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিতাড়িত, হ্যাঁ, এবং আওয়ামী ফ্যাসিবাদটা এটা কিন্তু ব্যাকড বাই ইন্ডিয়া। এই যে এই এতগুলো ইলেকশন হইলো, হইলো, সবগুলো কিন্তু সারা পৃথিবী প্রশ্ন তুলছে, একটা ডেমোক্রেটিক প্রসেসের কথা বলছে, কিন্তু ভারত বলছে না, তুমি চালায় যাও, আমরা আছি। ফলে এই যে ভারতের উপর ভর করে আমরা একটা লম্বা ফ্যাসিবাদের জোয়ালের মধ্যে ছিলাম, নিপীড়নের মধ্যে ছিলাম। তো এই জন্য এটা হিটলার মুসলিনের ঐক্যের মতো মোদি হাসিনার ঐক্যটা ছিল না। আপনি নিশ্চয়ই একটা জিনিস জানেন যে বিজেপির যে মাদার অর্গানাইজেশন আরএসএস এর লিডাররা কিন্তু মুসলিম লীগকে তাদের নেতা মনে করতেন। হ্যাঁ, এটা ওই স্পিরিট একই জায়গা থেকে সাভারকারের লেখায় আছে। তাহলে এই যে প্রোপাগান্ডা, তার এই প্রোপাগান্ডার উদ্দেশ্য কি? ইন্ডিয়ার উদ্দেশ্য হলো তার ওই যে আওয়ামী লীগের বাইরে আর বিকল্প চিন্তা করার অক্ষমতা, সেই অক্ষমতাটাকে আড়াল করার জন্য আওয়ামী লীগকেই যে তার যে সে যে মনোনীত করছে একমাত্র আপনার তার মিত্র হিসাবে, এইটা প্রতিষ্ঠা করার জন্য যা যা উৎপাদন করতে হয় সেই প্রোপাগান্ডা সে উৎপাদন করতে। এটা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন না। মিস ইনফরমেশন অনেক সময় মানুষ ভুল করেও দিতে পারে। ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস
মনে হইল সত্য, আচ্ছা দিয়ে দিলেন শেয়ার বা লাইক কমেন্ট যাই হোক, পরে দেখলেন যে না তথ্যটা ভুল ছিল। অনেক সময় ভুল করেও আপনি না জেনেও মিস ইনফরমেশন দিতে পারেন, ডিসইনফরমেশন অনেক সময় আপনি ভুল করে দিতে পারেন, যে কারণ যে তথ্যটা উৎপাদন করছে সে হয়তো জানে এটা সত্য না মিথ্যা, কিন্তু আপনি ভোক্তা হিসাবে বা অনুসারী হিসাবে জানেন না এটা সত্য বা মিথ্যা, কিন্তু আপনি দিয়ে দিলেন। তো সেইটার মধ্যে একটা ইনোসেন্ট ব্যাপার অনেক সময় থাকতে পারে, কিন্তু ইন্ডিয়া যেটা করতেছে এটা মিস ইনফরমেশন না, এটা এই জন্য আমি এটা একটু গুরুত্ব দিয়ে বিস্তারিত বলার চেষ্টা করতেছি। এটা হলো সিস্টেমেটিক প্রোপাগান্ডা, যে প্রোপাগান্ডার মধ্য দিয়ে এখানে সে কী অ্যাচিভ করতেছে, এই প্রোপাগান্ডার মধ্য দিয়ে সে সারা পৃথিবীতে এক্সকে অপরাধী হিসাবে পরিচিত হইল, এবং তার যে উগ্র হিন্দু জনগোষ্ঠী তার উপর এর প্রভাবটা কী পড়লো। তারা এসে আমাদের কনসুলেট সহকারী কমিশন অফিসে আক্রমণ করলো আগরতলায়। আক্রমণ করার মধ্য দিয়ে কী হলো? আক্রমণ করার মধ্য দিয়ে সে জেনেভা কনভেনশন লঙ্ঘন করলো, এবং 1961 সালে ভারত এই চুক্তিতে স্বাক্ষর করে, এবং বাংলাদেশ স্বাক্ষর করছিল এটা 77 সালের দিকে। এবং এই চুক্তির মধ্যে 53টা ধারা আছে, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হলো সেটা হলো যে যেই দেশে আপনার অফিস থাকবে সেই অফিসে আপনার ওই জায়গাটা আপনার সার্বভৌমত্বের অংশ। এই কারণে বলা হয় থাকে কোনো কূটনৈতিক অফিসে হামলা মানে সেই দেশে হামলা, সেটা সার্বভৌমত্বের সভারেন্টি লঙ্ঘন। এবং ওইটা এতই গুরুত্বপূর্ণ, আপনার কূটনৈতিক অফিসে যারা চাকরি করে সেই দেশের কোনো সিকিউরিটি তাদেরকে তদন্ত করতে পারবে না, সেই দেশের সরকারি বাহিনী সেখানে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, জনগণ তো দূর কি বাত। সেইখানে আপনার পুলিশের নীরব ভূমিকা, আইন শৃঙ্খলা নীরব ভূমিকার মধ্য দিয়ে তাণ্ডব চালানো হইলো, বাংলাদেশের পতাকা পোড়ানো হইলো, বা আপনার ওইখানে ভাঙচুর করা হইলো, এটা স্পষ্টভাবে জেনেভা কনভেনশনের লঙ্ঘন। এখন এই লঙ্ঘন করার মধ্যে দিয়ে হ্যাঁ ইন্ডিয়া দুঃখ প্রকাশ করছে, আমরাও দুঃখ প্রকাশ করাটাকে অ্যাপ্রিসিয়েট করি, হ্যাঁ, কিন্তু মূল ঘটনা যেটা হলো এর মধ্যে দিয়ে গ্লোবালি ইন্ডিয়ার কি ইমেজটা দাঁড়াইলো, যে ইন্ডিয়া তার একটা প্রতিবেশী দেশের সভারেন্ট মর্যাদা রক্ষা করতে অক্ষম, তার সিকিউরিটি খুবই দুর্বল, এবং তার উগ্র উম্মাদ জনগোষ্ঠী গণতন্ত্রের জন্য শুধু এটা তার নিজের দেশের জন্য, এটা গ্লোবাল হুমকি।